সুন্দরগঞ্জ গ্রামের দক্ষিণে একটি সুন্দর বন ছিল। সেই বনে ছিল অনেক সুন্দর সুন্দর পাখি। সেই পাখিরা সেই বনে গাছের মধ্যে বাসা বানিয়ে থাকতো। সেখানকার একটি গাছে দুটি বাড়ি ছিল। একটি বাসায় থাকতো সুখী পায়রা ও তার মেয়ে বাবলি, আর অন্য বাসায় থাকতো মিনু টুনটুনি আর তার মেয়ে টুনি। তারা দুজনে দুপাশেই থাকতো। সুখী পায়রা ছিল অনেক ধনী, আর মিনু টুনটুনি ছিল অনেক গরিব। বাবলি, মামান, কোথায় তুই? এই দেখ মা, আমি তোর জন্য চাউমিন বানিয়েছি, আয় তাড়াতাড়ি আয়। ও মা, তাই নাকি মা? আমার তো চাউমিন খুব পছন্দ। আমি তাড়াতাড়ি করে খেয়ে খেলতে যাই মা। এই বলে বাবলি তাড়াতাড়ি করে খাবার খেয়ে খেলতে যায়। রে বাপি, তুই এত দেরি করে আসলি যে? আমি তো সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তোর এত দেরি হলো কেন রে? আর বলিস না রে, মা আমার জন্য চাউমিন বানিয়েছে, আমার অনেক পছন্দ বলে, তাই খেতে খেতে একটু দেরি হয়েছে রে। এ কথা শুনে টুনির ভীষণ মন খারাপ হয়, কারণ চাউমিন ওর খুব পছন্দ। কিন্তু ওর মায়ের এত টাকা নেই, তাই ওকে চাউমিন খাওয়াতে পারে না। শুধু চাউমিন কেন, কোনো ভালো খাবারই ওকে খাওয়াতে পারতো না। এই বাবলি, দেখ তোর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি। তোর না আইসক্রিম খুব পছন্দ? আয় আয় তাড়াতাড়ি আয়। টুনি, আজ আর খেলবো না রে। জানিস আমার মা আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তুই ওদের মাকে বলে আইসক্রিম কিনে খা রে। আমি তবে যাই রে। এই বলে বাবলি চলে যায়, আর টুনিও মন খারাপ করে বাড়িতে চলে যায়। আমার টুনি সোনার কি হয়েছে? ও বাবা, আমার মেয়েটার দেখি খুব মন খারাপ। কি হয়েছে মা, বল আমায়। মা, আমার বন্ধু বাবলি সব সময় দামি দামি ভালো ভালো খাবার খায়, আজকে আবার আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছে। আমারও যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে মা। মা, ও মা, আমাকে আইসক্রিম কিনে দাও না মা। হ্যাঁ রে মা, আমি সব বুঝতে পারছি, তুই আমার একমাত্র মেয়ে, তবুও তোকে আমি ভালো মন্দ কিচ্ছু খেতে দিতে পারি না। আর কি করেই বা দেব বল? অন্যের বাসায় কাজ করে যা রোজগার করি, তা দিয়ে তো দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমাদের জীবন চলে। এই অভাবের সংসারে তোকে আবার আইসক্রিম কি করে খাওয়াবো বল? আচ্ছা মা, আমি আর আইসক্রিম খেতে চাইবো না। তোমার যখন টাকা হবে তুমি তখন কিনে দিও, কেমন? এখন আর মন খারাপ করে না থেকে আমাকে খেতে দাও তো। এরপর মিনু টুনিকে খেতে দেয়, কিন্তু মিনুর মন থেকে মেয়ের আইসক্রিম খাওয়ার কথাটা কিছুতেই ভুলতে পারে না। পরের দিন সকালে মিনু টুনটুনি কাজে যাচ্ছিল, আর হাঁটতে হাঁটতে রাস্তায় একটা গাছের নিচে বসে অনেক কাঁদছিল। হে উপরওয়ালা, তুমি কেন আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছ? আমি যে আমার মেয়ের ইচ্ছেটাই পূরণ করতে পারছি না। আমি গরিব বলে আমি কি আমার মেয়ের ইচ্ছে কখনোই পূরণ করতে পারবো না? তখনই হঠাৎ করে সেখানে একটা তান্ত্রিক উল্লু প্যাঁচা হাজির হয়। রে বাছা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল আমায়। এরপর মিনু টুনটুনি তার সব কথা প্যাঁচাকে বলে। ও, এই কথা, তাহলে তুই তোর মেয়ের ইচ্ছে পূরণ করতে চাস? হ্যাঁ বাবা, আমি আমার মেয়ের ইচ্ছে পূরণ করতে চাই। এই নে, এখানে কিছু বীজ আছে। এই বীজগুলো তোর বাড়ির সামনে থাকা উঠোনে রোপণ করবি, আর সকালে দেখবি সেখানে অনেক আইসক্রিমের গাছ ধরবে, আর 7 রঙের আইসক্রিম ধরবে, আর সে আইসক্রিম তুই তোর মেয়েকে খাওয়াতে পারবি। এরপর তান্ত্রিক উল্লু প্যাঁচা সেখান থেকে চলে যায়, আর মিনু টুনটুনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে উঠোনে রোপণ করে, আর তাতে জল দেয়। আর রাতে মিনু মনে মনে ভাবতে থাকে, কাল থেকে আর কাজে যাব না। আইসক্রিম গাছে তো অনেক আইসক্রিম হবে, আর এত আইসক্রিম যদি আমি বাজারে বিক্রি করি তাহলে তো আমার অনেক আইসক্রিম হবে, আমার আর কোনো অভাব থাকবে না। আমি আর আমার মেয়ে টুনি মিলে সারা জীবন আরাম আয়েশে কাটাতে পারবো। এসব ভাবতে ভাবতে মিনু ঘুমিয়ে পড়ে, আর সকাল হতেই তার জমিতে গিয়ে দেখে একটা আইসক্রিমের গাছও নেই। এরপর মিনু রেগে সেই গাছের কাছে গিয়ে তান্ত্রিককে ডাকতে থাকে।
আর সেখানে তান্ত্রিক এলে মিনু তান্ত্রিককে সব বলে। এই নে, তোকে আরো বীজ দিলাম, এগুলো রোপণ করে তাতে জল দিবি, নিশ্চয়ই এবার আইসক্রিম গাছ হবে। এরপর মিনু সে আইসক্রিম বীজগুলো আবার রোপণ করে আর তাতে জল দেয়। মা, মা, তুমি এসব কি রোপণ করলে? আর তুমি আজকে কাজে যাবে না মা? মারে, এক তান্ত্রিক সাধু বাবা আমাকে আইসক্রিমের বীজ দিয়েছে আর সেই বীজগুলো এখানে রোপণ করলাম রে। আর মারে, আমাকে আর কাজে যেতে হবে না। এই আইসক্রিম গাছে 7 রঙের আইসক্রিম ধরবে আর সেই আইসক্রিমগুলো আমি বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। আমাদের আর অভাব থাকবে না রে মা। আমি তো বুঝলাম মা, তবে আগে না হয় আইসক্রিম গাছে আইসক্রিম ধরুক, তারপর না হয় এসব ভেবো মা। এরপর তারা ঘরে চলে যায় আর রাতে মিনু আবারও ভাবতে থাকে আর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে মিনু দৌড়ে সেখানে যায় আর গিয়ে দেখে আজও কোনো আইসক্রিম গাছ হয়নি। এ দেখে তো মিনু ভীষণ রেগে যায়। সে আবারও সেই গাছের কাছে গিয়ে তান্ত্রিক সাধু বাবাকে ডাকতে থাকে। কিরে বাছা, তুই আজও এখানে রেগে এসেছিস কেন? শান্ত হ বাছা, শান্ত হ। কি শান্ত হব তান্ত্রিক বাবা? আপনি তো বলেছিলেন যে ওই বীজগুলো থেকে আইসক্রিম গাছ হবে আর বলেছেন 7 রঙের আইসক্রিম হবে, সেসব তো কিছুই হলো না। আমি তোকে যে কারণে বীজগুলো দিয়েছিলাম, তুই তো সে কারণে বীজগুলো রোপণ করিসনি। তুই যদি ধনী হওয়ার স্বপ্ন না দেখে তোর মেয়ের ইচ্ছে পূরণ করার কথা ভাবতি, তাহলে এমনটা হতো না। যাই হোক, আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি। এই বলে পেঁচা মিনু টুনটুনিকে আবারও বীজ দেয়। কিন্তু এবার মিনু তার মেয়ের ইচ্ছে পূরণ করার কথা ভেবে আইসক্রিম বীজগুলো রোপণ করে আর জল দেয়। আর পরদিন সকালে, মা, ও মা, দেখো আইসক্রিম গাছ হয়েছে আর 7 রঙের আইসক্রিমও ধরেছে। এরপর মিনু টুনটুনি আর মেয়েকে নিয়ে সেই আইসক্রিম বাগানে যায় আর সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে সবগুলো গাছে রং বেরঙের আইসক্রিম ধরা ছিল। এরপর মিনু টুনটুনি ভীষণ খুশি হয় আর সেখান থেকে আইসক্রিম ছিঁড়ে টুনিকে আর তার বন্ধুদেরকে খেতে দেয় আর সেও একটি আইসক্রিম নিয়ে খেতে থাকে। এরপর থেকে মিনু টুনটুনির 7 রঙের আইসক্রিম গাছ থেকে বনের সব পাখিরা আইসক্রিম খেত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কিছুদিন পর তো আমি ডিম দেব, অথচ আমার একটা বাড়ি নেই। আমার ডিম ফুটে তো কিছুদিন পর তো আমার ডিম ফুটে ছানা বের হবে, আর ছানাদেরকে ঘরে রেখে তো আমাকে আবার খাবার খুঁজতে যেতে হবে। আমার ছানারা তো বাসায় একাই থাকবে, তখন যদি আবার কোনো শিকারী পাখি এসে আমার ছানাদের কোনো ক্ষতি করে, না না, তা আমি হতে দেব না। যাই, জঙ্গল থেকে কিছু কাঠ আমি খুঁজে নিয়ে আসি। কাঠ তো আমি পেয়ে গেলাম, এবারে আমাকে ভালো একটা গাছ খুঁজতে হবে, কিন্তু আমি কোন গাছটা নেব? টুনি এদিক ওদিক তাকিয়ে গাছ খুঁজতে থাকে। হঠাৎই একটা বড় গাছ দেখে টুনি বলতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি এই বড় বট গাছটার ডালেই ঘর বানাবো। না না বাবু, আর দেরি করে কোনো লাভ নেই, যাই আমি বরং আমার কাজে লেগে পড়ি। টুনি কাঠ দিয়ে বট গাছের ডালে একটি বাড়ি বানাতে থাকে। অর্ধেক বাড়ি বানাতেই সমস্ত কাঠগুলো শেষ হয়ে যায়। এই যা, কাঠগুলো কিনা শেষ হয়ে গেল, আবারও বাড়ি বানাতে যেতে হবে কাঠ খুঁজতে। চল টুনি চল, তুই আর দেরি করিস না। এরপর টুনি জঙ্গলের উদ্দেশ্যে উড়াল দেয়, আর ঠিক তখনই টুনির অর্ধ বাড়ির সামনে যজ্ঞ আসে। কতদিন হয়ে গেল আমি একটা নতুন বাড়ি বানাতে পারছি না, আর এই ছোট্ট টুনি কিনা নিমিষে একটা বাড়ি বানালো। এই ছোট্ট গরিব টুনি নতুন ঘরে থাকবে আর আমি কিনা পুরোনো ঘরে থাকবো? না না, তা কিছুতেই হতে পারে না, আমি এক্ষুনি এই ঘরটা ভেঙে দেবো। হ্যাঁ, আমার নাম হলো যজ্ঞ কাক, আমি কখনো কারো ভালো দেখতে পারি না, কারো না। যজ্ঞ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি সেখানে সামান্য কিছু কাঠ নিয়ে আসে। এরপর সে তার ভাঙা বাড়ি দেখে ভীষণ কাঁদতে থাকে। এ কি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? আমি তো একটু আগে বাড়িটা বানিয়ে রেখে চলে গেলাম, তবে কি এখানে কেউ এসেছিল? কে কে এমনটা করলো? আরে ওই তো,
ওই তো তোতা দাদা যাচ্ছে, আমি বরং তাকে গিয়ে জিজ্ঞেস করি। এরপর টুনি উড়ে তোতার কাছে যায়। কি ব্যাপার রে টুনি, তোর আবার কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আসলে দাদা, আমি না বাড়ি বানানোর জন্য জঙ্গল থেকে কাঠ এনেছিলাম। অর্ধেক বাড়ি বানানোর পর আমার কিছু কাঠের কমতি পড়ে, তাই আমি আবারও কাঠ আনতে যাই। কিন্তু দেখো, ফিরে এসে আমি দেখি কে যেন আমার কাঠের ঘরটা ভেঙে ফেলেছে। দাদা, তুমি কি দেখেছো আমার ঘরটা কে ভেঙেছে? আমি তো তোর বাড়ি ভাঙতে কাউকে দেখিনি বোন, কিন্তু আমি যজ্ঞ কাককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি যাই রে বোন, আমার যে অনেক কাজ আছে। এই বলে তোতা সেখান থেকে উড়ে যায়, আর টুনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। না না, এভাবে কেঁদে আর কি হবে? আমাকে তো বাড়ি বানাতে হবে। আমার কাছে যে আর কোনো কাঠ নেই। যাই, আমি বরং কিছু খড় খুঁজে নিয়ে আসি। এই খড় দিয়ে আমি আমার গাছের ডালে সুন্দর একটা বাড়ি বানাবো, আর সেখানে আমি ডিম দেব। টুনি খড় দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই টুনির বাড়ি বানানোর কাজ শেষ হয়ে যায়। আরে আরে বাহ, বাড়িটা তো দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন তবে আমার আর কোনো চিন্তা নেই। যাই, এবারে গিয়ে মিষ্টি ফল খুঁজে নিয়ে আসি। বাড়ি বানাতে বানাতে আমার বড্ড ক্ষুধা পেয়ে গেছে। টুনি মিষ্টি ফল খোঁজার জন্য বনের গভীরে চলে যায়, আর ঠিক তখনই যজ্ঞ সেখানে আসে। আরে আরে, ছোট্ট টুনি তো দেখছি বেশ জেদি। একটা বাড়ি আমি ভেঙে দিয়েছি বলে জেদ করে আরেকটা বাড়ি বানিয়েছে। কোনো ব্যাপার না, তবে এই বাড়িটাও আমি ভেঙে দেব। এরপর যজ্ঞ টুনির ঘরের বাড়িটাও ভেঙে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। কালো কাক টুনির সেই ঘরটি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে টুনি খাবার নিয়ে এসে দেখে তার ঘরটি ভাঙা। একে একে, ঝড় নেই বাতাস নেই, আমার ঘরটা এভাবে ভেঙে গেল কি করে? আমার এমন ক্ষতি কে করছে কিছুই তো বুঝতে পারছি না। আমি কত কষ্ট করে বাড়িটা বানিয়েছি। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমার বাড়িটা এভাবে কে ভাঙলো? তুমি কি কাউকে দেখেছো? আমি তো তেমন কাউকে দেখিনি, তবে ওখানে যজ্ঞ দাঁড়িয়ে ছিল বোন। তার মানে ওই যজ্ঞই আমার বাড়িটা ভেঙেছে। আমি এক্ষুনি যাবো ওর কাছে। যজ্ঞ দাদা, কাজটা কিন্তু তুমি একদম ভালো করোনি। পরপর তুমি দুবার আমার কষ্টের বাড়িটা ভেঙে দিয়েছো। আমি তোমার নামে বনের মোড়লের কাছে নালিশ দেব। চুপ কর বেয়াদব কোথাকার, তোর কাছে কি এমন প্রমাণ আছে বলতো যে তোর ঘরটা আমি ভেঙে দিয়েছি? প্রমাণ ছাড়া মোড়ল কোনো বিচার করবে না, বুঝতে পেরেছিস তো? এসব কথা বলে যজ্ঞ টুনিকে তাড়িয়ে দেয়, আর টুনি নদীর পাড়ে এসে কাঁদতে থাকে। আমি কত কষ্ট করে বাড়ি বানিয়েছিলাম, এখন আমি কোথায় থাকবো, কি করব? আমার মাথায় যে কোনো কিছুই আসছে না। তখনই নদীর পাড় থেকে ঈগলের ছানা ইকড়ে চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, মা, বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি। আরে আরে, ছানাটা তো ভেসে যাচ্ছে না, এক্ষুনি ওকে উদ্ধার করতে হবে। মাসিমা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজকে আমি মরেই যেতাম, জানো। তখনই সেখানে ঈগল আসে। এই দুনিয়ায় তুই আমার মেয়েটার হাত এভাবে ধরে রেখেছিস কেন বলতো? তাছাড়া আমার মেয়েটার এমন অবস্থাই বা কি করে হলো? তুই নিশ্চয়ই আমার মেয়ের কোনো ক্ষতি করেছিস, তাই তো? আজ তো আমি তোকে কিছুতেই ছাড়বো না। আরে আরে বাবা, তুমি এসব কি বলছো তা কি বলো তো? টুনি মাসিকে তুমি কিছু করো না। টুনি মাসি আজকে না দেখলে আমাকে তুমি আর দেখতে পেতো না, আমাকে তুমি আর দেখতে পেতে না বাবা। এসবের মানেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে বাবা, আমি গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিলাম, হঠাৎই জোরে বাতাস আসে, আর আমি তাল সামলাতে না পেরে নদীতে পড়ে গিয়েছিলাম। আমি তো সাঁতার জানি না, তাই আমি নদীতে পড়ে চিৎকার করছিলাম, আর তখনই টুনি মাসি এসে আমাকে বাঁচিয়েছে। টুনি বোন, আসলে আমি না বুঝেই তোকে অনেক কথা বলে ফেলেছি। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোর চোখে এমন পানি কেন? তোর আবার কি হয়েছে সেটা বলতো। এরপর টুনি কাঁদতে কাঁদতে ঈগলকে সবটাই খুলে বলে। তুই একদম চিন্তা করিস না, আমার দুটো বাড়ি, একটা নদীর পাড়ে আর একটা হচ্ছে বনের ওপারে। বনের গভীরের যে বাসাটা, ওখানে আমরা থাকি, আর তুই তো নদীর পাড়টাতেই থাকতে পারবি। ঈগল দাদা, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না দাদা। দাঁড়ে বোন, এখন ওই বাড়িটাতে গিয়ে তুই বরং রেস্ট নে। আর হ্যাঁ, কোনো বিপদ হলে আমাকে বলিস কিন্তু। টুনি ঈগলের বাড়িতে প্রবেশ করে, আর এদিকে ঈগল তার মেয়েকে নিয়ে বনের গভীরে প্রবেশ করে। টুনি অনেক সুখে শান্তিতে নদীর পাড়ে ঈগলের দেওয়া সেই বাড়িতে বসবাস করতে থাকে। এমনই একদিন টুনি তার বাসায় দুটো ডিম দেয়। আর কিছুদিনের মধ্যে তো আমার ডিম ফুটে ছানা বের হবে। আজকে আমাকে অনেকগুলো খাবার সংগ্রহ করে রাখতে হবে। যাই যাই, আমি বরং খাবার খুঁজতে যাই। টুনি খাবার খোঁজার জন্য বনের দিকে উঠতে থাকে। এদিকে যজ্ঞ কাক টুনিকে উঠতে দেখে বলে, এত বড় বাড়িটা কিনা টুনি আবারও বানিয়েছে। আজ তো আমি ওর বাড়িটা আর ভাঙবো না, আজ আমি ওর বাড়িটা দখল করব। যজ্ঞ,
যা যা, তুই বরং ভেতরে ঢুকে পড়। যজ্ঞ ঘরের ভেতরে ঢুকে, এরপর সে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে টুনি চলে আসে। সে কি যজ্ঞ দাদা, তুমি আবার আমার বাড়িতে কেন ঢুকেছো? বের হও, বের হও বলছি, ভিতরে যে আমার দুটো ডিম আছে। এই টুনি শোন, আজ থেকে এই বাড়িটা আমার, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। বেশি ডিম ডিম করলে কিন্তু তোর ডিমগুলোই আমি ভেঙে দেবো। এতদিন আমার কষ্টের বাড়ি ভেঙেও তোমার শান্তি হয়নি তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর টনি উড়ে গিয়ে ঈগলকে সবটা বলে আসে। সব শুনে তো ঈগল ভীষণ রেগে যায়। তুই আমার সঙ্গে চল টুনি, আজ আমি ওই যজ্ঞকে মজা দেখাবো। শয়তান যজ্ঞ, তুই আমার বোনের বাড়ি দখল করবি তাই তো? দাঁড়া। এসব কথা বলে ঈগল যজ্ঞর উপর আক্রমণ করতে শুরু করে, আর যজ্ঞ আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর থেকে টুনি ঈগলের বাড়িতে একাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। মিনু, আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি দাসীকে বলো আমার জন্য খাবার রেডি করে রাখতে। কতদিন হলো বনের বাগানের দৃশ্য দেখতে যাই না। বনের ফুল ফলগুলো আগের মতোই আছে নাকি কমে গেছে আমি তো সেটাও জানি না। বনে যাবে সে ভালো কথা, তবে সাবধান, বেশি গভীর বনে কিন্তু যেও না। শুনেছি গভীর বনে নাকি এখন হিংস্র পশুর উপদ্রব বেড়ে গেছে। বাবা, তুমি বনে যাচ্ছ? আমিও যাব তোমার সাথে ঘুরতে। কতদিন হলো একান্তে তোমার সঙ্গে যাই না। তুমি তো রাজকাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকো, আমাকে নিয়ে যাবে বাবা তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। রাজকুমার আজ কত দিন বাদে আমার সঙ্গে ঘুরতে যেতে চাইছে, আর আমি কিনা নিয়ে যাব না, তা কি কখনো হয় নাকি বলো? চলো বাবা চলো। ওরা বাবা ছেড়ে বনের দিকে রওনা দেয়। বনে এসে রাজুটোনা একটা অদ্ভুত ধরনের ফল কুড়িয়ে পায়। রাজুটোনা ফলটা হাতে নিয়ে বলতে থাকে, আরে আরে, এমন অদ্ভুত ধরনের ফল তো আমি এর আগে কখনো দেখিনি, আর আশেপাশে তো কোনো গাছও দেখতে পাচ্ছি না। তাহলে এই ফলটা কোথা থেকে এলো? ফলটা দেখতে তো ভারী সুন্দর, মনে হচ্ছে ফলটা খেতে বেশ সুস্বাদু হবে। কি বলছো বাবা, তুমি এই ফলটা খাবে? না বাবা না, তুমি এই ফলটা খেও না। এরকম অদ্ভুত ধরনের ফল সবসময় ভালো হয় না। কখনো কখনো এমন ফল পাখিদের যে ক্ষতি করে। তুই শুধু শুধু চিন্তা করছিস রে, আমার কিচ্ছুটি হবে না। তাছাড়া সামান্য একটা ফল আমার কি বা ক্ষতি করতে পারবে? এরপর রাজু ফলটা খায়, আর সাথে সাথেই আর্তনাদ করতে থাকে। ওরে বাবারে, আহ, আমার পেট যে খুব যন্ত্রণা করছে, গলাটাও যে বড্ড যন্ত্রণা করছে। আমি যে আমি যে আর সহ্য করতে পারছি না। বাবা টোনা, আমাকে তুই ধর। আমি আমি আর পারছি না সহ্য করতে, আমার শরীর যে অবশ হয়ে আসছে। বাবা, তোমার কি হলো? কতবার করে বললাম তুমি ফলটা খেও না। বাবা, বাবা তুমি তাকাও আমার দিকে, চোখ বন্ধ করো না বাবা। বাবা, আমি তোমাকে এক্ষুনি প্রাসাদে নিয়ে যাব। টোনা রাজাকে প্রাসাদে নিয়ে আসে। কি হয়েছে টোনা, কি হয়েছে তোর বাবার? তোর বাবা এভাবে আর্তনাদ কেন করছে? এই তো একটু আগেই তো ভালো ছিল। বল না বাবা, কি হয়েছে বল। এরপর টোনা তার মাকে সব কথা খুলে বলে। বাবা, তুই তাড়াতাড়ি করে রাজবৈদ্যকে ডেকে নিয়ে আয়, ওকে যে ভালো করতেই হবে। আমি যে তোর বাবাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। হে ঈশ্বর, তুমি এ কোন বিপদে ফেললে? মা, মা তুমি শান্ত হও, আমি যাচ্ছি তান্ত্রিক বাবাকে ডাকতে। এরপর টোনা তান্ত্রিককে ডেকে নিয়ে আসে, আর তান্ত্রিক ভালো করে রাজাকে দেখতে থাকে। তান্ত্রিক বাবা, কি হয়েছে? কি হয়েছে আমার বাবার? দয়া করে আমার বাবাকে আপনি ভালো করে দিন। আসলে রাজামশাই বিষাক্ত ফল খেয়েছে, যার কারণে তার পুরো শরীর এমন অবশ হয়ে গিয়েছে। রাজামশাইকে ভালো করার কোনো ঔষধ যে আমার কাছে নেই। তান্ত্রিক বাবা, আপনি আমাদের আশা ভরসা, দয়া করে এমন কথা বলবেন না। আমি আপনার পায়ে পড়ি, দয়া করে বাবাকে সুস্থ করার একটা উপায় বলে দিন। বাবা সুস্থ না হলে যে আমাদের পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। একটা উপায় অবশ্য আছে, তবে সেই উপায়টা বেশ কঠিন। তোমরা সেই কঠিন কাজ কিছুতেই করতে পারবে না। যত কঠিন কাজ হোক না কেন, আমি যে বাবাকে সুস্থ করে তুলবই, সেটা আমার জীবনের বিনিময়ে হলেও। তান্ত্রিক বাবা, আপনি বলুন না উপায়টা।
উপায়টা হলো গাছের ডালের ভুট্টা বাড়ির জাদুই ফুল। এই বনের উত্তরে একটা নীল নদী আছে। ওই নদীর বিপরীত তীরে একটা জাদুই বন আছে। ওই বনের গভীরে পাহাড়ের সামনে গাছের ডালে একটা ভুট্টা বাড়ি আছে। আর ওই ভুট্টা বাড়ির ভেতরেই আছে এক জাদুই ফুল। ওই জাদুই ফুল এনে যদি রস করে রাজামশাইকে খাওয়ানো যায়, তবেই যে রাজামশাই সুস্থ হয়ে উঠবেন। তবে ওই জাদুই বনে যে অনেক বিষাক্ত সাপ আছে আর অনেক হিংস্র পশুও আছে। ওই বনের পশু আর সাপদের ক্ষতি ছাড়া যদি তুমি ওই ফুলটা আনতে পারো, তবেই তোমার বাবা সুস্থ হয়ে যাবে। তার আগে কিন্তু হবে না। কথাটা ভালোভাবে মনে রেখো। আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। তান্ত্রিক বাবা, আপনি এখানেই থাকুন, আমি আসি। রাত তো নেমে এলো। এই নীল নদী পার হলেই আমি জাদুই বন দেখতে পারবো। আর সেই গাছের ডালে ভুট্টা বাড়ি আছে। ওই বাড়িতেই আছে জাদুই ফল। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি শক্তি দিও। আমি বরং রাতটা এখানেই কাটাই, কাল সকালে না হয় বেরিয়ে পড়বো। এমন সময় টোনা কারো কান্নার আওয়াজ শুনতে পায়, তার সাথে চিৎকারও শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই খাঁচা থেকে দয়া করে আমাকে কেউ মুক্ত করো। জাদুকর নয়তো আমাকে মেরেই ফেলবে, আমাকে কেউ বাঁচাও। টোনা চিৎকার শুনে এদিক ওদিক তাকাতেই তার সামনে খাঁচায় বন্দি একটা পরীকে দেখতে পায়। এরপর টোনা সেই পরীর কাছে যায়। এ কি, তুমি খাঁচায় বন্দি হয়ে আছো? তোমাকে এভাবে কে আটকে রেখেছে? তুমি বা কে? আমি একজন পরী, আর একটা দুষ্ট জাদুকর আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আর এই খাঁচার ভেতরে আমার কোনো জাদু শক্তি কাজই করছে না। তুমি দয়া করে আমাকে মুক্ত করো, জাদুকর তীর্থে গেছে। তুমি দয়া করো পাখি, দয়া করো। শান্ত হও, আমি এক্ষুনি খাঁচার তালা ভেঙে ফেলছি। এরপর টোনা একটা পাথর দিয়ে তালাটা ভেঙে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? আর তোমাকে এমন চিন্তিত দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। আমি বুঝতে পারছি না পরি, আমি ওই ভয়ঙ্কর পশুদের সামনে থেকে কিভাবে ওই ভুট্টা বাড়িতে প্রবেশ করব। চিন্তা করো না বন্ধু, আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। যদিও আমি জাদুর বনে প্রবেশ করতে পারবো না। এই নাও জাদুর পাথর, আর এই পাথরটা তোমার কপালে স্পর্শ করলে তুমি অদৃশ্য হয়ে যাবে। আর তোমাকে তখন কোনো হিংস্র পশু দেখতে পারবে না। আর তুমি নিশ্চিন্তে জাদুর ফুল নিয়ে আসতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর সকালবেলা টোনা নীল নদী পার হয়ে জাদুর বনে প্রবেশ করে। আর সাথে সাথেই টোনার সামনে বাঘ আর বিষাক্ত সাপ চলে আসে। আরে আরে, সত্যি তো, এখানে অনেক ভয়ঙ্কর প্রাণীর বাস। এরা আমাকে খাওয়ার আগে পরির দেওয়া পাথর দিয়ে আমাকে অদৃশ্য হতে হবে। টোনা পাথরটা তার মাথায় ছোঁয়ায়, আর সাথে সাথেই টোনা অদৃশ্য হয়ে যায়। আর টোনাকে কেউই দেখতে পায় না। টোনা সামনে চলতে থাকে। এরপর টোনা পাহাড়ের সামনে গাছের ডালে ভুট্টা বাড়ি দেখতে পায়। এই বনে আমার আর কোনো বিপদ নেই, এখন আর অদৃশ্য হয়ে থাকতে হবে না। পাথরটা কপালে স্পর্শ করে দৃশ্যমান হই। এরপর টোনা ভুট্টা বাড়িতে প্রবেশ করে আর জাদুই ফুল নিয়ে নিজের বনে ফিরে আসে। তান্ত্রিক বাবা, এই নিন জাদুর ফুল, আর তাড়াতাড়ি করে আমার বাবাকে ভালো করে দিন। এরপর তান্ত্রিক সেই ফুলের রস করে রাজাকে খাওয়ায়, আর সাথে সাথে রাজা সুস্থ হয়ে যায়। বাবা, তুমি ভালো হয়ে গেছো, আর কখনো ওরকম অদ্ভুত জিনিস স্পর্শ করবে না। তুই ঠিকই বলেছিস বাবা, আমি আর কখনোই কোনো অদ্ভুত জিনিস স্পর্শ করব না। চোর চোর, কে কোথায় আছো? আমার ঘরে যে চোর ঢুকেছে। চোর চোর, চোর যে আমার সবকিছু নিয়ে পালিয়ে গেল। কে কোথায় আছো? এভাবে টোনা মেয়েদের মতন একা কান্না জড়িয়ে দেয়। আর এদিকে টোনার এমন কান্নাকাটি শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আরে আরে বোকা কোথাকার, তোর মতো একটা ছেলে পাখি ঘরে থাকতে কি করে চুরি হয় বলতো? তাছাড়া তুই আবার মেয়েদের মতো এমন একা কান্না কেন করছিস? আমি তো ঘুমিয়েছিলাম, তবে আমি চোরকে দেখেছি। ওকে ধরে পিটুনি দিয়ে আমি আমার সব জিনিসপত্র ফেরত নিতে পারবো। তাহলে বলতো, বলতো দেখি, কে কে হয়ে হতচ্ছাড়া? আমি এক্ষুনি তাকে ধরে তার হাড় গোড় গুঁড়ো করবো।
কালু কালু এসেছিল আমার ঘরে চুরি করতে। তোমরা সবাই মিলে ওকে ধরে শাস্তি দাও। কি? কালুর এত বড় সাহস! ও কিনা এসে তোর ঘরে আবার চুরি করছে? এই এই, চলো তো চলো, সবাই চলো। এরপর সবাই মিলে কালুর বাড়িতে যায় আর কালুকে কোনো কথাবার্তা ছাড়াই গণধোলাই করা শুরু করে দেয়। আরে আরে, তোমরা আবার আমাকে এভাবে কেন মারছো? ছাড়ো, ছাড়ো আমাকে। আমি কি অপরাধ করেছি সেটা তো আগে বলো। তুই আমাদের টোনার বাড়িতে চুরি করেছিস, আর তাই তো আমরা সবাই মিলে তোকে গণধোলাই দিলাম। এবার তাড়াতাড়ি টোনার জিনিসপত্রগুলো বের কর তো, নয়তো কিন্তু আমরা সবাই মিলে তোকে ধরে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব, এই বলে দিলাম। আরে আরে, তোমাদের সবার মাথা ব্যথা কি গেছে নাকি বলো তো? তোমরা সবাই পাগল হয়ে গেছো। আমি তো দুদিন থেকে ভীষণ অসুস্থ। গতকালকে আমি অসুস্থ হওয়াতে খাবারের খোঁজে বাইরেও যেতে পারিনি, আর তোমরা কিনা আমাকে এইভাবে চোর বলছো? তোমাদের সবার যদি আমার কোনো কথা বিশ্বাস না হয়, তাহলে তোমরা সবাই মিলে আমার পুরো ঘর খুঁজে দেখো। এরপর সবাই মিলে কালুর পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কেউই কোনো কিছু আর খুঁজে পায় না। আমরা তো আজকে কোনো জিনিসই খুঁজে পেলাম না, কিন্তু কখনো যদি আমরা সবাই কোনো প্রমাণ পাই, তবে কিন্তু তোকে পুলিশের হাতে তুলে দেব, এই বলে রাখলুম। এরপর সবাই মিলে সেখান থেকে চলে আসে। এভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এই এই চামেলি, চল চল, তোর তো ঘাস খাওয়ার সময় হয়ে এসেছে। আমি তোকে ঘাস খাইয়ে নিয়ে আসি। টোনা তার পোষা গাভীকে নিয়ে ঘাস খাওয়াতে চলে যায়। এদিকে রাজদরবারের রাজা তার মেয়েকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটার যে পশু আর গাছপালাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আর আমার মেয়ের সেই ক্ষমতার জন্য যে কোনো সময় ওর ওপর যে কোনো বিপদ নেমে আসতে পারে। না না, বাবা হয়ে আমি আমার মেয়ের এত বড় ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না। আমাকে আজকেই কোনো যোগ্য রাজকুমারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। কে কোথায় আছো? এক্ষুনি আমার মেয়ের জন্য স্বয়ংবর সভার আয়োজন করো। রাজার কথা মতো প্রহরীরা স্বয়ংবর সভার আয়োজন করে। সেখানে বিভিন্ন জঙ্গল থেকে রাজকুমারীরা এসে হাজির হয়। রাজকুমারী, তুমি দেখো তো তোমার কাছে কাকে বেশি যোগ্য মনে হয়, আমি তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেব। যথাজ্ঞা বাবা, ঠিক আছে, তোমার কথাই সব হবে। আচ্ছা, আপনারা কেউ কি দৈব শক্তির অধিকারী? দৈব শক্তি ছাড়া চলাচল করতে পারেন না এমন কেউ কি এখানে আছেন? আমি আছি রাজকুমারী, তুমি আমার কাছে এলে আমি তোমাকে সব শক্তি দিয়ে পরিপূর্ণ করে রাখবো। দুঃখিত, তাহলে তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি তাকে বিয়ে করব যার প্রতি আমার মন দুর্বল হয়ে যাবে। রাজকুমারীর এমন কথা শুনে ঈগল বেজায় রেগে যায়। রাজকুমারী, এখনো সময় আছে, আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও, তবে আমি সবাইকে ছেড়ে দেব। হা হা হা। আমি কখনোই তোর কথায় রাজি হব না। সাহস থাকে তো আমার সঙ্গে লড়াই করে দেখা। ঈগল আর রাজকুমারী তাদের লড়াই শুরু করে দেয়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলতে থাকে, আর সেই লড়াইয়ে ঈগল জিততে না পেরে মুখ দিয়ে আগুনের গোলা বের করতে থাকে। রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি নিতেই পারলাম না, তবে তাতে কি হয়েছে? রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি তার থেকে দূরে সরিয়ে দিতে পেরেছি। হা হা হা। এসব কথা বলে ঈগল অনেক দূরে চলে যায়, আর এইদিকে সব রাজকুমারীরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। বাবা, ও বাবা, এবার আমাদের কি হবে বাবা? আমরা এদেরকে কি করে প্রাণবন্তর করব সেটা তো বলো। আমি তো এর কোনো কিছুই বুঝতে পারছি না রে মা, তবে আত্মীবুড়ি হয়তো এর একটা সমাধান দিতে পারবে। চল, আমরা বরং তার কাছেই যাই। এরপর রাজা আর রাজকুমারী মিলে আত্মীবুড়ির কাছে যেতে থাকে। আর এইদিকে তো টোনা সেই গাছটা পেয়ে ভীষণ খুশি হয়। আমার উঠোনে তো কোনো গাছই নেই। চল চল চামেলি, আমরা দুজন মিলে এই গাছটাকে আমাদের উঠোনে রোপণ করব, তাহলে যে আমার উঠানে লেবু চাষ হয়ে যাবে। এরপর টোনা তার গাভীটাকে নিয়ে বাড়িতে আসে, আর উঠানে সেই লেবুর গাছটা রোপণ করে দেয়। রোপণ করার সাথে সাথে টোনা তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ গাছটা যে হঠাৎ করে অনেক বড় হয়ে যায়, আর তাতে অনেক লেবু ধরে। চামেলি রে, এ আবার আমি কি দেখছি রে? টোনা অবাক হয়ে গাছটার দিকে তাকিয়ে থাকে।
এদিকে রাজা রাজকুমারী আত্মীবুড়িকে সব ঘটনা খুলে বলে। মহারাজ, এই বিপদ থেকে বাঁচতে হলে রাজকুমারীকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। আমি যে সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, আপনি শুধু আমাকে বলুন আমাকে কি ত্যাগ স্বীকার করতে হবে। জঙ্গলের ভেতরে একটা অতি সাধারণ পাখি আছে যার নাম টোনা। ওই টোনার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে। আর আপনাদের অন্যতম অস্ত্র সেই লেবু গাছ, সেটাও আছে ওই টোনার কাছে। তার কারণেই যে ওই টোনাকে আপনার বিয়ে করতে হবে রাজকুমারী। তাছাড়া আপনাদের বিয়ের পর আপনাদের দুজনের মধ্যকার শক্তি এক হয়ে মহাশক্তিতে পরিণত হবে, আর সেই মহাশক্তি দিয়ে আপনারা ওই রাক্ষসকে দমন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়িমা, আমি বরং তাই করব। এরপর রাজা আর রাজকুমারী মিলে টোনার কাছে যায়। তারপর তারা টোনাকে সব ঘটনা খুলে বলে আর রাজকুমারী টোনাকে বিয়ের প্রস্তাব দেয়। সব কথা শুনে টোনাও বিয়ের জন্য রাজি হয়ে যায় আর তাদের বিয়েও হয়ে যায়। রাজকুমারীকে আমি বলেছিলাম আমার হতে, কিন্তু রাজকুমারী তুই কিনা আমার হলি না, আর আমার শক্তিও অর্জন করা হলো না। তবে হ্যাঁ, আমার যখন শক্তি অর্জন করাই হলো না, তবে তো তোকে আর বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। টোনা, টোনা আর দাঁড়িয়ে থেকো না, আক্রমণ করো, আক্রমণ করো ওই রাক্ষসকে। তিনজন মিলে বেশ কিছুক্ষণ লড়াই করতে থাকে আর লড়াই করতে করতে এক পর্যায়ে রাক্ষসের ডানা ভেঙে যায়। তার শক্তি কমে গিয়ে দুর্বল হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এটা তোরা একদম ঠিক করলি না, আমাকে বিনাশ করে একদম ঠিক করলি না। আমি আবারও আসবো, আবারও আসবো। এসব কথা বলতে বলতে রাক্ষসীগুলো অদৃশ্য হয়ে যায় আর এদিকে সমস্ত মূর্তিগুলো আবারও প্রাণবন্ত হয়ে পড়ে। এরপর রাজকুমারী টোনাকে নিয়ে প্রাসাদে ফিরে যায়। তারপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক জঙ্গলে এক টোনা পাখি তার স্ত্রী টুনি আর তাদের ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টোনা ছিল কাঠ মিস্ত্রি। সে নানা রকমের ডিজাইন করে বাড়ি বানাতে পারতো। টনি, তাড়াতাড়ি হাত চালিয়ে কাঠগুলো রং করো। আমি অন্য কাঠগুলো বাহিরে সরিয়ে রাখছি। তাড়াতাড়ি কাজ না করলে যে আমার আবার দেরি হয়ে যাবে। টনি, তাড়াতাড়ি করো তুমি। সেই কখন থেকেই তো হাত চালিয়ে কাজ করছি টোনা। মা টুকি, আর ঘুমাস না রে মা, এবার তাড়াতাড়ি উঠে পড় তো। তোর বাবা একটা বড় কাজের অর্ডার পেয়েছে। ওঠ মা, একটু হাতে হাতে কাজগুলো সেরে দে রে মা। টুনির এমন চিৎকার শুনে ছোট্ট টুকির ঘুম ভেঙে যায় আর টুকি বলে, ধুর মা, তুমি আমাকে শুধু শুধু কেন কাজ করতে বললো বলো তো? জানো না, কাজ করতে আমার একদম ভালো লাগে না। সব সময় শুধু আমাকেই কাজ করতে হয়। আমার আর এসব ভালো লাগে না, আমি কাজ করব না। এসব বলে ছোট টুকি কাঁদতে শুরু করে দেয় আর টোনা আর টুনি নিজেদের কাজ করতেই থাকে। তাদের বাসার পাশ দিয়ে যাচ্ছিল পাখির রানী মিষ্টি টিয়ে। হঠাৎ করে কান্নার শব্দ পেয়ে মিষ্টি টিয়ে টুনিদের বাড়ির সামনে আসে। এ কি রানীমা আপনি? আর আপনি হঠাৎ আমাদের বাসায়? কিছু কি বলবেন রানীমা? কিছু না টুনি, আমি আসলে কান্নার শব্দ পেয়ে এখানে এলাম। আর এভাবে কে কান্না করছে? মিষ্টি টিয়ের মুখে এসব কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে যায় আর মিথ্যে মিথ্যে বলতে থাকে, রানীমা, আমার মেয়ে ওভাবে কান্না করছে রানীমা। আসলে কাঠের কাজগুলো করতে ও অনেক ভালোবাসে। আমরা দুজনে কাজ করছি তো, আর ওকে দিচ্ছি না বলেই ওই ওভাবে কান্না করছে। আসলে আমার মেয়ে ওর বাবার মতো অনেক নকশা করে বাড়ি বানাতে পারে রানীমা। আমার মেয়ে এসব কাজে একদম পারদর্শী। সত্যি নাকি টুনি? আমি তো আগে জানতাম না। তোমার মেয়ে এত কাজে পারদর্শী, আবার বলছো নকশাও করতে পারে। তবে যদি তাই হয়, তুমি তোমার মেয়েকে ডাকো তো, আমি ওকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব আর ওকে দিয়ে আমার বাড়ি বানিয়ে নেব। মিষ্টি টিয়ের মুখে এসব কথা শুনে টুনি অনেক খুশি হয় আর টুকিকে ডাকতে যায়। মা টুকি, মা টুকি, তুই জানিস
তোকে না রানীমা ডাকছে। চল মা, রানীমা তোকে তার রাজপ্রাসাদে নিয়ে যাবে। যা মা যা, তুই ওখানে গেলে অনেক ভালো থাকবি রে মা। এখানে তো আমরা তোকে ভালো কিছু খাওয়াতেই পারি না। না না, তোমাকে আর বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার চাই না ভালো খাবার মা, আমি এখানেই ভালো আছি মা। আমার যে কাজ করতে একদম ভালো লাগে না। এরপর টুনি টুকিকে আরো অনেক বোঝাতে থাকে। তখন টুকি রাজি হয়ে রানীমার সঙ্গে রাজপ্রাসাদে যায়। তখন মিষ্টি দিয়ে টুকিকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। এখানে দাঁড়াও টুকি, আমি কাজের ব্যবস্থা করছি। প্রহরী প্রহরী, এখানে অনেকগুলো কাঠ নিয়ে এসো। এরপর প্রহরী সেখানে অনেকগুলো কাঠ আর বাড়ি বানানোর অনেক সামগ্রী নিয়ে আসে, যা দেখে টুকি অনেক অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। শোনো টুকি, এই সবগুলো জিনিস নাও, আর এগুলো দিয়েই তুমি আমাকে সুন্দর করে রাজপ্রাসাদের মতো একটা গোলাপি বাড়ি বানিয়ে দেবে, বুঝেছো? সেই বাড়িটা যেন সবার অনেক পছন্দ হয়। আর এই কাজটা তুমি 2 দিনের মাঝে করতে পারলেই আমি বুঝবো তুমি অনেক পরিশ্রমী আর এই বনে সব থেকে পরিশ্রমী পাখি। এটা যদি তুমি করতে পারো তাহলে আমি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। আর আমি এটাও বিশ্বাস করি যে মেয়ে এত সুন্দর বাড়ি বানাতে পারে সে নিশ্চয়ই প্রতিভাবান, আর আমি তাকে আমার ছেলের বউ বানাবো। যাও টুকি, কাজে লেগে পড়ো। এই কথা বলে রানী মিষ্টি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে টুকি মনে মনে ভাবতে থাকে, হায় ঈশ্বর, এবার আমি কি করব? আর এতগুলো কাঠ দিয়ে আমি কিভাবে রাজপ্রাসাদের মতো বাড়ি বানাবো? তাও আবার 2 দিনের মাঝে গোলাপি বাড়ি। এটা যদি আমি এখন করতে না পারি তাহলে রানীমা আমাকে অনেক শাস্তি দেবে। এসব কথা ভেবে টুকি অনেক কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে একটা কালো কুৎসিত চেহারার সুখী পায়রা আসে। সে কে তুমি? আর তুমি এখানে এভাবে কান্না করছো কেন বলো তো? আমাকে তুমি সবটা বলো, আর দেখি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা। এরপর টুকি সম্পূর্ণ কথা সুখী পায়রাকে খুলে বলে। সব শুনে সুখী পায়রা বলে, তুমি কোনো চিন্তা করো না মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হলো তোমাদের বিয়ের দিন তুমি রাজপ্রাসাদে সবার সামনে আমাকে দিদি বলে পরিচয় দেবে। এবার বলো তো, এদিকে তুমি রাজি আছো টুকি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এবার তুমি আমাকে সাহায্য করো, আমার যে অনেক ভয় করছে। রানীমা যদি এখন চলে আসে তাহলে কি হবে? তাড়াতাড়ি তুমি কাজ করো। এরপর সুখী পায়রা জাদু করে রাজপ্রাসাদের মতো একটা সুন্দর গোলাপি বাড়ি বানিয়ে দেয়। এরপর 2 দিন পার হতেই রানীমা সেখানে আসে আর গোলাপি বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায়। ও মা, কি সুন্দর বাড়ি বানিয়েছো তুমি টুকি। আমি তো তোমাকে 2 দিন সময় দিয়েছিলাম, আর তুমি এই 2 দিনের মধ্যে এত সুন্দর গোলাপি বাড়ি বানিয়ে ফেললে। তুমি সত্যি অনেক পরিশ্রমী টুকি। তোমার আচরণ এবং তোমার কাজ সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি আগামী 5 তারিখে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে সম্পূর্ণ করব। এরপর মিষ্টি দিয়ে খুশি হয়ে টুকিকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায়। এরপর দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে আর মিষ্টি দিয়ে বিয়ের সব আয়োজন শুরু করে। এইদিকে টুকির নিমন্ত্রণে সুখী পায়রা সেই রাজপ্রাসাদে আসে। কে তুমি? আর আমি তো কখনো তোমাকে এই বনে দেখিনি। আর তোমাকে আমার ছেলের বিয়েতে কে নিমন্ত্রণ করেছে? আসলে রানীমা, ওটা আমার দিদি, আর আমার বিয়েতে আমি আমার দিদিকে নিমন্ত্রণ করেছি। এসো দিদি, এখানে এসো। কিন্তু টুকি, তুমি এত সুন্দর দেখতে, আর তোমার বোন এত কুৎসিত কেন? কি বিচ্ছিরি দেখতে। আসলে রানীমা, আমার দিদি অনেক পরিশ্রমী, আর আমি তো আমার দিদির কাছ থেকে কাজ শিখেছি। আর দিদি কাজ করতে করতে এই রকম অবস্থা হয়ে গেছে। অনেক পরিশ্রম করতো তো, তার জন্যই কঠোর পরিশ্রমে দিদির চেহারা নষ্ট হয়ে গেছে। এসব শুনে মিষ্টি দিয়ে আর কিছুই বলে না, আর অনেক ধুমধাম করে টুকি আর তার ছেলের বিয়ে দেয়। আর এভাবে 2 দিন কেটে যায়। একদিন সুখী পায়রা রাত 12টার পর সে গোলাপি বাড়িতে দেখা করার জন্য খবর পাঠায়। আর রাত হতেই টুকি সেই গোলাপি বাড়িতে আসে। আর ঘরে গিয়ে সুখী পায়রাকে দেখে তো টুকি একদমই চমকে যায়,
কারণ সুখী পায়রা দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছিল। হে কি দিদি, তুমি তো অনেক কালো আর কুচি ছিলে দেখতে, তাহলে হঠাৎ করে এত সুন্দর হলে কি করে? আসলে টুকি, এর পেছনে একটা বড় রহস্য আছে গো। আর তা হলো, আমি এক জাদুকরি ঈগলের কাছ থেকে জাদুবিদ্যা শিখেছিলাম। আর জাদুবিদ্যা শেখার পর আমি তাকে কোনো সম্মান করিনি। এই জন্য সে আমার উপরে অনেক রাগ করে। আর তার জাদু শক্তির মাধ্যমে আমাকে অনেক কালো আর কুৎসিত বানিয়ে দিয়েছিল। আর বলেছিল কেউ যদি আমাকে তার আত্মীয় বলে পরিচয় দেয় তাহলে আমার নাকি এই অভিশাপ কেটে যাবে। আর আজ তোমার জন্যই আমি আগের রূপ আবার ফিরে পেলাম টুকি। সে যাই হোক না কেন, আমি যখন তোমাকে একবার দিদি বলে ডেকেছি তাহলে তুমি আমার নিজের দিদি, বুঝেছো? টুকির এমন কথা শুনে সুখী পায়রা অনেক খুশি হয় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক হাসতে থাকে।